লজ্জা করছে না আপনার? নিজের থেকে 14 অথবা 15 বছরের ছোট একটা মেয়েকে ঘরে বউ করে আনতে? এই প্রথম কথা ওনার সাথে আমার, কিন্তু উত্তর পেলাম না। লোকটা ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়েই আছে। ওনার হ্যাবলার মতো তাকানোর ভঙ্গি দেখে আমার রাগ শুধু বেড়েই যাচ্ছে। কি হলো, কিছু বলছেন না? যে কেন বিয়ে করলেন আমায়? আমার জীবনটা কি বিষিয়ে দেওয়ার জন্য? আমি না হয় মেয়ে মানুষ, আমাকে জোরপূর্বক বিয়ে দিয়েছে পরিবার থেকে, কিন্তু আপনি তো পুরুষ মানুষ। কেমন পুরুষ আপনি যে নিজের থেকে এত ছোট একটা মেয়েকে বউ করে নিয়ে আসলেন? কেন পুতুল খেলার জন্য নাকি বলেন? একটা কথারও উত্তর না দিয়ে লোকটা ওয়াশরুমে চলে গেলেন। এদিকে আমার রাগের মাত্রা অধিক হারে বাড়ছে। আমি আবার অতিরিক্ত রাগ উঠলে রাগের প্রভাবে কেঁদেই ফেলি। আধা ঘন্টা পার হয়ে গেল, লোকটা ওয়াশরুম থেকে এখনো বাইরে আসছে না। তাতে আমার কি? আমি তো এই অর্ধবয়স্ক লোকটাকে বিয়ে করতেই চাইনি। বাবা মাকে এত করে বললাম এই লোকটাকে বিয়ে করতে পারবো না আমি। শুনলো না আমার কথা কেউ। পালিয়েও আসতাম রবির সাথে। আমার বয়ফ্রেন্ড, পরিকল্পনা করছিলাম ওর সাথে, কিন্তু পরদিন রাতেই বিয়ে দিয়ে দিল। কাছের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী দিয়ে বাড়ি ভর্তি ছিল, তাই আর পালাতে পারলাম না। কবুল, কবুল, কবুল 3 বার বলেই দিলাম, শুধু মুখ দিয়ে, মন থেকে নয়। রাগে দুঃখে কিছুক্ষণ নীরবে কান্না করে রবির কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। যে কাল রবির সাথে কথা বলতে হবে। আমি এই লোকটার সাথে থাকতে পারবো না। ও যেন এখান থেকে নিয়ে যায় আমাকে। সকালে ঘুম থেকে উঠে দেখলাম লোকটা ফজরের নামাজ পড়ছেন। পাশে আরেকটা জায়নামাজ বিছিয়ে রেখেছেন, হয়তো আমার জন্য। অন্যদিন নামাজ পড়লেও আজ ওনার জন্য নামাজ পড়লাম না আমি। চলে যাওয়ার পর একা পড়ে নিলাম। নামাজ পড়ে বাইরে বেরিয়ে গেলেন উনি। আমি নামাজ শেষ করে ঘরেই বসে আছি। একটু পর দরজায় কড়া নাড়লেন ওনার মা। বৌমা, উঠেছো তোমরা? এই বলে আমি জি মা বলে দরজার কাছে গিয়ে শাশুড়িকে ভিতরে নিয়ে আসলাম। একটা ছোট মেয়ে, বয়স 9-10 হবে হয়তো। সে ট্রেতে সকালের নাস্তা নিয়ে আসছে। শাশুড়ি মা, জুলি, তুই খাবারের ট্রেটা টেবিলে রেখে রান্নাঘরে তোর ছোট ভাবিকে কাজে সাহায্য কর, যা। শাশুড়ি মা বলল, কাল তোমাদের খোঁজ ঠিকভাবে নিতে পারিনি, কোনো অসুবিধা হয়নি তো মা তোমাদের? আমি বললাম, না মা, কোনো সমস্যা হয়নি। শাশুড়ি মা বললেন, আচ্ছা ঠিক আছে, নাস্তা করে বিশ্রাম নাও তোমরা। আমি বললাম, ঠিক আছে মা। তখন বিছানায় বসা অবস্থায় শাশুড়ি মা আমাকে জড়িয়ে কাঁদতে লাগলেন। আমার কেন জানি ওনার এই সময় আমাকে জড়িয়ে ধরে কান্নাটা স্বাভাবিক লাগলো না। কান্না থামিয়ে শাশুড়ি মা আমার মাথায় হাত দিয়ে বলছে, আমার ছেলেটা অনেক সহজ সরল, ওকে দেখে রেখো মা। তখনই রুমে লোকটা প্রবেশ করেন। মা কথা থামিয়ে বলেন, বাবা তোরা নাস্তা করে নে, আমি যাচ্ছি। লোকটা মুচকি হেসে মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক সম্মতি জানায়। লোকটা রুমে সোফায় বসে হাতে করে আনা খবরের কাগজে মুখ ডুবাই আছে। এদিকে আমার পেটে ক্ষুধাতে ইঁদুর দৌড়াচ্ছিল। খাবার টেবিলে, কিন্তু আমার খেতে কেমন একটা দ্বিধা লাগছে নিজে থেকে। আমি বললাম, শুনেন, মা তো নাস্তা করতে বলে গেল, খেয়ে নিন। লোকটা একটু মাথা উঠায় আবার খবরের কাগজ পড়তে লাগলেন। আমি আর অপেক্ষা না করে একাই কিছু খেয়ে নিলাম। একটু পর লোকটা ঘর থেকে বেরিয়ে গেলেন না খেয়ে। আমিও এই সুযোগে রবিকে কল দিলাম। রিং হচ্ছে কিন্তু রিসিভ করছে না। 5 বার কল দেওয়ার পর 6বার কল রিসিভ করলো। রবি বলল, দেখো জান্নাত, তুমি এখন অন্যের বিবাহিত স্ত্রী, এভাবে আর আমাকে কল দিবা না। আমি বললাম, এই অর্ধবয়স্ক লোকটার সাথে আমি থাকতে পারবো না, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও। রবি বলল, পাগলামি করো না জান্নাত, আমার পক্ষে এই কাজ করা সম্ভব নয়। তুমি এখন একজনের বউ, আমার কেউ নও, আর কখনোই কল দিবা না, ভালো থেকো। এই বলে ফোনটা কেটে দিল রবি। আমি হতাশ হয়ে আবার কল দিচ্ছি রবিকে, কিন্তু নাম্বার ব্যস্ত। একবার রিং হয়ে ব্যস্ত বলে কেটে যাচ্ছে। তার মানে রবি আমার মোবাইল নাম্বারটা ব্ল্যাকলিস্টে রেখে দিল। এমনি মনটা খারাপ,
আরো খারাপ হয়ে গেল রবির আচরণে। জানালার পাশে এসে দাঁড়িয়ে প্রকৃতি দেখছি আর চোখ থেকে পানি ঝরছে। এমন সময় আমার ছোট যা রুমে এসেই, কি ভাবি বাসর রাত কেমন কাটলো বলেন শুনি। আমি বললাম, জি ভালো। যা বলল, আমাদের ভাইয়া কিন্তু অনেক ভালো মানুষ ভাবি, এবাড়ির সবাই ওনাকে অনেক পছন্দ করে। আমি ওনাকে ভাসুর নয় নিজের ভাই, আর উনি আমাকে নিজের ছোট বোনের মতোই স্নেহ করেন। আমি চুপ করে আছি। যা বলল, আরে ভাবি আপনার চোখ দেখছি লাল হয়ে আছে, বাবা মার জন্য মন খারাপ লাগছে বুঝি। প্রথম প্রথম আমারও অনেক খারাপ লাগতো, কিন্তু এবাড়ির সবার সাথে থেকে এখন বাবা মার কথা খুব কম মনে পড়ে। আসেন তো আমার সাথে নিচে যাই, একা একা থেকে বেশি নিঃসঙ্গ বোধ করছেন। ভাইয়াটাও যে কোথায় নতুন বউকে একলা রেখে উধাও। আমি কিছু বলতে যাব, অমনি ছোট যা আমার হাত ধরে নিচে নিয়ে যাচ্ছে। আমিও আর কিছু না বলে ওনাকে অনুসরণ করে চলছি, আর দেখছি বাড়িটা বেশ বড় আর সুসজ্জিত, 2 তলা বিশিষ্ট। লোকটা ছোট ভাইয়ের বউ হলেও আমার থেকে আমার ছোট যা বয়সে অনেক বড় হবে। ছোট যা একটা রুমের সামনে এসে পিউ বলে ডাকতেই ছোট্ট একটা পরীর মতো সুন্দর মেয়ে দৌড়ে আসলো। যা বলল, ভাবি আমার ছোট মেয়ে পিউ, আর বড় ছেলেকে ওর বাবা স্কুলে নিয়ে গেছে। পিউ মা, এই যে তোমার বড় আম্মু। এই কথা বলতেই পিউ আমার কোলে আসার জন্য হাত উঠালো। আমিও খুশি মনে পিউকে কোলে নিয়ে গালে একটা আদর দিলাম। পিউ আমার গালে আদর দিল, তখন জড়িয়ে নিলাম বুকে পিউকে। পিউয়ের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে রান্নাঘরে গেলাম। ছোট যাকে আপু সম্বোধন করে বললাম, আপু আমিও হেল্প করব আপনাকে। ওমা, সে কি কথা, মা জানতে পারলে আমাকে অনেক বকবেন। ভাবি আপনি তার চেয়ে বিশ্রাম নিন রুমে গিয়ে। আর আমার নাম আশা, আপনি আমাকে আশা বলেই ডাকেন। আমি বললাম, না তা হয় না, আমার কোনো বোন নেই, আমি আপনাকে আপু বলেই ডাকবো। যা খুশি হয়ে বললেন, ঠিক আছে ভাবি। আমি টুকটাক সাহায্য করছি আশা আপুকে। রান্নাঘরে আরো 2জন মহিলা অন্যান্য কাজ করছে, কিন্তু রান্না আশা আপুই করছে একা। শাশুড়ি মা রান্নাঘরে প্রবেশ করেই, এ কি আশা, তুমি প্রথম দিনেই নতুন বৌমাকে রান্নাঘরে নিয়ে আসছো? আশা আপু কিছু বলতে যাবার আগেই আমি বললাম, না মা, আমি নিজে থেকেই আসলাম, আর আপু তো আমাকে রান্নাঘরে ঢুকতেই দিচ্ছিল না। শাশুড়ি মা, ঠিক আছে বৌমা। আর আশা, তোমার ভাই আর ভাতের সাথে খাওয়ার জন্য মিষ্টি চাটনিটা করছো? আশা আপু বলল, না মা, এখনো করিনি, সবকিছু রেডি, করে ফেলবো একটু পর। শাশুড়ি মা বলল, ঠিক আছে। আমার দিকে তাকিয়ে, বড় বৌমা, আমার ছেলেটা খাওয়ার শুরুতে কোনো কিছু টক মিষ্টি চাটনি ছাড়া খেতে পারে না বলে রান্নাঘর থেকে বেরিয়ে গেলেন। আশা আপু বেগুন তেঁতুলের টক দিয়ে চাটনি করছে, আমি পাশে দাঁড়িয়ে দেখছি, আর আপুর বিয়ে কিভাবে হলো সেই গল্প শুনছি। মহিলা 2জন যেন কোথায় বেরিয়ে গেলেন। এমন সময় পিউ মা মা বলে চিৎকার করছে। আপু দৌড়ে রান্নাঘর থেকে বের হয়ে পিউয়ের খোঁজে গেলেন। আমি এই সুযোগে চাটনিতে ইচ্ছে মতো মরিচের গুঁড়া, লবণ আর পাশে রাখা করল্লার জুসের কিছু মিশিয়ে দিলাম। আমার শ্বশুরের ডায়াবেটিস, তাই তিনি করল্লার জুস খান করল্লার মৌসুমে। একটু পর আশা আপু ফিরে এসে চাটনি হয়ে গেছে বলে নামাই ফেললো। আমিও রুমে চলে আসলাম। মন অনেক খারাপ থাকলেও চাটনিতে ওসব মিশিয়ে এখন বেশ ফুরফুরে লাগছে, এটা ভেবে যে লোকটা ওই চাটনি খাবে কিভাবে। জোহরের নামাজের পর মসজিদ থেকে বাড়ির পুরুষেরা ফিরলে সবাই একসাথে দুপুরের খাবার খেতে বসলাম। দুপুরে খেতে বসে দেখলাম আমার আরো একটা ছোট দেবর আছে, আর বড় ননদ ও ছোট ননদ দুপুরে খেয়েই তাদের নিজের স্বামীর বাড়িতে চলে যাবে। দুলাভাইরাও সঙ্গে আছেন। সবাইকে খেতে বসায় দিয়ে আশা আপু আর শাশুড়ি মা পরিবেশন করছেন। সব মানুষের মুখে এত কথা, কিন্তু ওই লোকটা কোনো কথাই বলে না, এ কেমন মানুষ, আমি মনে মনে ভাবি। সবাই খেতে শুরু করেছে। আমি অপেক্ষা করছি লোকটা ওই চাটনিটা খেলে তার প্রতিক্রিয়া কি হবে তা দেখার জন্য। ছোট মেয়েকে বিয়ে করার শখ কত তা বোঝানোর জন্য। এমন সময় লোকটা বসা অবস্থায় আ আ বলে চিৎকার করতে করতে দাঁড়িয়ে মুখে হাত দিয়ে বাতাস করছে। সবাই খাওয়া বাদ দিয়ে উত্তেজিত হয়ে ওনাকে জিজ্ঞেস করছে কি হইল, কিন্তু উনি শুধুই চিৎকার আর ছটফট করছেন।
এত ঝাল লবণ তিতা সহ্য করতে পারেন নাই বেচারা। শাশুড়িমা কান্নার কণ্ঠে বলেন, আমার ছেলেটা কথা বলতে পারে না, কিভাবে বুঝবো ওর কি সমস্যা হচ্ছে। এই কথা শোনা মাত্র কারেন্টের শক খেলাম পুরো শরীরে, আর বজ্রপাত হলো মাথায়। নিজেকে সামলিয়ে পানি এগিয়ে দিলাম লোকটাকে। এক নিমিষে সব পানি খেয়ে গ্লাস নাড়িয়ে আরো পানি চাইলেন। আশা আপু পানি দিলেন। পরিস্থিতি স্বাভাবিক হতে একটু সময় লাগলো। ভাগ্যিস বেগুনে সবার অ্যালার্জির জন্য চাটনি কেউ খায়নি। সবাই হালকাভাবে দুপুরের খাবার খেয়ে যার যার স্থানে ফিরে গেলেন। আমি রুমে এসে ওয়াশরুমের দরজা আটকালাম আর কান্নায় ভেঙে পড়লাম। শেষ পর্যন্ত এই ছিল আমার কপালে, বোবা বুড়ো স্বামী। কি পাপ করছিলাম আমি? আল্লাহকে বলি। আয়নায় নিজেকে দেখে আরো ভিতর থেকে কষ্টে কাঁদতে লাগলাম। বেশ কিছু সময় পর রুমে এসে শুয়ে পড়লাম। এত কান্নার পরও ভিতর থেকে আবার কান্না আসছে দুর্ভাগ্যের জন্য। এভাবে শুয়ে বিকালটা কাটালাম। সন্ধ্যায় আব্বু আম্মু আর ছোট ভাই আমাকে আর লোকটাকে আমাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এ বাড়িতে আসলো। আমি ওদের কারো সাথেই ভালোভাবে কথা বললাম না। তাড়াতাড়ি রাতের খাওয়া শেষ করে আমাদের বাড়িতে গেলাম। গিয়ে ক্লান্ত লাগছিল বলে শুয়ে পড়লাম। খুব কষ্ট পেয়ে কান্না করলে আমার আবার ঘুম পায়। বিছানায় শুয়ে আছি। লোকটা আমার বিছানার এক পাশে শুয়ে পড়লো দেখে আমি নিজে তার মাথা থেকে বালিশ নামিয়ে মেঝেতে ফেলে দিয়ে সেখানে শুতে বললাম। লোকটা বাধ্য ছেলের মতো মেঝেই শুয়ে পড়ল, কিন্তু কিছু বললে আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকানোটা ত্যাগ করতে পারলো না, যা আমার কাছে খুব অসহ্য লাগে। আমাদের বাড়িটা একটু গ্রামের পাশে, তাই নতুন বিয়ে হলে গ্রামের অনেক মানুষ নতুন বর অথবা বউ দেখতে আসেন। আজ সকালে উঠেই অনেক মানুষের কোলাহল দেখছি আমার বর দেখার জন্য। লোকটা দরজার কাছে চেয়ারে বসে আছে আর লোকজন বারান্দার নিচে দাঁড়িয়ে দেখছে নতুন বর কেমন। তাই আমি চলে আসার সময় শুনতে পেলাম কেউ কেউ বলছে, এত কথা বলছি নতুন বরের এত অহংকার, একটা কথাও বলছে না। বড় লোকের জন্য এমন হয় মানুষ। আমাদের জান্নাত কত সুন্দরী, পরীর মতন তার কপালে এমন একটা বুইড়া জামাই জুটলো। বরটা লম্বা আর সুন্দর আছে, তাই বয়সটা একটু বেশি। এসব কথা শুনে আমার মেজাজ আরো খারাপ হয়ে গেল। রান্নাঘরে গিয়ে রাগে আম্মুকে বললাম, আম্মু আমি আর ওই বাড়িতে যাব না, কিছুতেই না। ওই লোকটার এত বয়স আর উনি কথাও বলতে পারে না, বোবা। তোমরা কিভাবে এমন একটা লোকের সাথে আমার বিয়ে দিলে বলো? আম্মু চুপ করে আছে। আব্বু রান্নাঘরে এসে আমার সব কথা শুনে আমাকে বলল, মা, কোনো পিতামাতা তার সন্তানের খারাপ চায় না। জামাই বাবা কিছুদিন আগে গ্রামে এসে তোকে দেখে খুব পছন্দ করে, আর তোর শাশুড়ির সম্পর্কে আমার বড় বোন হন। ছোটবেলা আমি একবার পুকুরে পড়ে গেছিলাম, তখন তিনি আমায় বাঁচান। ওই ঋণ একটু হলেও শোধ করতে চাই আমি। আব্বু আমার মাথায় হাত রেখে বলছে, তুই অনেক সুখী হবি রে মা, দেখে নিস। হাতটা সরাইয়া দিলাম আমি আর বললাম, বোবা জামাই নিয়ে কি সুখী হব আমি, বলো তুমি? আব্বু বলল, জামাই আগে স্বাভাবিক মানুষ ছিলেন, একটা দুর্ঘটনার পর থেকে কথা বলতে পারে না। একটা কথা মনে রাখবি মা, মানুষের সব থেকে বড় পরিচয় সে মানুষ। আমি বললাম, কি দুর্ঘটনায়? আব্বু কিছু বলার আগেই শাশুড়ি মা মোবাইলে কল দিয়ে কান্না করতে করতে বললেন, আমার শ্বশুর বাবা অনেক অসুস্থ, হাসপাতালে নিয়ে যাচ্ছেন, আমরা যেন দ্রুত সেখানে যাই। তখনই তাড়াতাড়ি বের হয়ে আব্বু আম্মু লোকটা ছোট ভাই সহ রওনা দিলাম। চলবে।